হ্যাঁ, হোমওয়ার্ক আমি হাফ করছি, এই জন্য হাফ করিনি দেখে আমি তোমাকে ফটো পাঠাই নাই। আচ্ছা, তো পাঠিয়ে দিও ক্লাস শেষে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম আরজু। ঠিক আছে। ওকে ভাই। সো রুফায়দা আর আরজু অলরেডি কনফার্ম করছে যে ওরা ঠিকমতো শুনতে পাচ্ছে। তো আমরা শুরু করে দেই। লেটস সি। আমাদের লাস্ট দিন যে টপিকটা পড়ে আসছিলাম, ফার্স্ট অফ অল যে অ্যাটমিক যে স্ট্রাকচারটা, ওকে, অ্যাটমিক যে স্ট্রাকচারটা পড়ে আসছি, ওখান থেকে আমাদের বড় একটা কিন্তু আইডিয়া হয়ে যাওয়ার কথা যে আমরা অ্যাটমকে যে স্টাডি করছি, হ্যাঁ, we studied the gold atom using what? We studied the gold atom using alpha particle. What is an alpha particle? It is a nucleus. কার নিউক্লিয়াস? এটা হলো হিলিয়ামের নিউক্লিয়াস, তাই না? তো হিলিয়ামের। আলফা পার্টিকেল হলো হিলিয়ামের নিউক্লিয়াস, এন্ড ওইটা দিয়ে আমরা কি করছি? অ্যাটমকে স্টাডি করছি। তো এখন তোমার কি করা লাগবে বেসিক্যালি, ইন অর্ডার টু অবজার্ভ সামথিং, তোমার এর থেকে ছোট কোন একটা পার্টিকেল নিয়ে আর এর থেকে ছোট কোন একটা অবজেক্ট নিয়ে তোমার কি করতে হবে, ওটাকে ইনভেস্টিগেট করতে হবে। তোমাদের এটা ওয়েভসে কিন্তু আমি পড়াইছিলাম একবার যে রেজোলিউশন আর ওয়েভলেন্থ, ঠিক আছে, কি কি জিনিস? রেজোলিউশন এন্ড ওয়েভলেন্থ, দে আর ডিরেক্টলি রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার। যে রেজোলিউশন আর ওয়েভলেন্থ রিলেটেড রিলেশনশিপটা হলো এরকম, রেজোলিউশন is equal to half times the wavelength। এখানে মধ্যে ব্যাপারটা কি, হাফ টাইমস দা ওয়েভলেন্থ, এটা অ্যাপ্রক্সিমেটলি মাঝে মাঝে রেজোলিউশন ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ তো বলে, ওগুলো আমরা আসবো কাজে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা আমি কি বলতেছি, রেজোলিউশন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? রেজোলিউশন টার্মটা তোমাদের ইউনিট 3 তে তোমরা পাইছো। রেজোলিউশন টার্মটা কি বেসিক্যালি, তুমি সবচেয়ে ছোট কোন চেঞ্জটাকে ডিটেক্ট করতে পারবা, হ্যাঁ, তুমি সবচেয়ে ছোট কোন চেঞ্জটাকে ডিটেক্ট করতে পারবা, এটা হলো তোমার রেজোলিউশন। তোমার রেজোলিউশন যত ভালো, তুমি তত স্মল চেঞ্জ হইলে পরেও কি করতে পারবা, ওইটাকে নোটিস করতে পারবা। কিন্তু রেজোলিউশন যদি এত ভালো না হয়, দেন তাহলে কি হবে না, সিগনিফিক্যান্ট অর বড় সড়ো কোন একটা চেঞ্জ না আসলে পরে ইউ ওন্ট বি এবল টু ডিটেক্ট যে এখানে কোনো চেঞ্জ হইছে নাকি না। এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, ব্যাপারটা কয়টা খেয়াল করো, যে তোমাদেরকে এমন একটা ব্যাপার শিখাইছিলাম, সাপোজ দেয়ার আর টু পার্টিকেলস ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার। এই যে দুইটা ডট দিছি না, এই দুইটা ডট কি আছে, এরকম কাছাকাছি আছে। এখন আমি যদি এই দুইটা ডটের মধ্যে যে স্পেসিং, হ্যাঁ, এই দুইটা ডটের মধ্যে যেই সেপারেশন, আমি যদি এর থেকে বড় সেপারেশনের আর এর থেকে বড় ওয়েভলেন্থের কোন ওয়েভ ইউজ করি, যে আমার পার্টিকেল গুলোর মধ্যে আর অবজেক্ট গুলোর মধ্যে সেপারেশন হলো এত ছোট, এই যে আমার অবজেক্ট গুলোর মধ্যে সেপারেশন হলো এত ছোট, আর আমি এত কি করতেছি, বড় একটা ওয়েভলেন্থ দিয়ে এটাকে স্টাডি করার ট্রাই করতেছি। আমি এই দুইটা যে পয়েন্ট, যে আলাদা আলাদা দুইটা পয়েন্ট হিসেবে আছে না, আমি এই দুইটাকে আলাদা পয়েন্ট হিসেবে দেখবো না। আমার কাছে কি মনে হবে, দুইটা পয়েন্টকে আমার কাছে মনে হবে যে তারা মনে হয় একটা সিঙ্গেল পয়েন্ট, হ্যাঁ। কেন? বিকজ এখানের মধ্যে আমার ওয়েভলেন্থ অফ দ্য লাইট অর দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ দ্যাট আই এম ট্রাইং টু ইনভেস্টিগেট উইথ, যে ওয়েভ দিয়ে আমি কি করতে চাইতেছি, ইনভেস্টিগেট করতে চাইতেছি, ওই ওয়েভের ওয়েভলেন্থটা যদি কি হয়, যাদের সেপারেশন বের করতে চাবো আর যে চেঞ্জটা বের করতে চাবো ওইটা থেকে বড় হয়, দেন সে কি করতে পারবে না, ওই চেঞ্জটাকে ডিটেক্ট করতে পারবে না। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম যে সাপোজ তুমি খুবই লম্বা মানুষ, মনে করো মুহাইমিন, হ্যাঁ, মুহাইমিন খুবই লম্বা মানুষ, তা এখন আর এখানে হলো স্পন্দন, এই হলো স্পন্দন। তা এখন মনে করো যে মুহাইমিন কি করবে, মুহাইমিন তার চোখ দিয়ে ওরকম আশেপাশে যা কিছু আছে ওইসব জিনিসগুলো দেখতে পায়, এমন টাইপের। সো এখন তোমার ইনভেস্টিগেশন তুমি কি দিয়ে করো, লাইট ওয়েভ দিয়ে। তো এখন আমরা লাইট ওয়েভ দিয়ে ইনভেস্টিগেট করে দেখে আমরা কিন্তু অনেক কিছু চোখে দেখতে পাই। কেন? বিকজ লাইটের ওয়েভলেন্থ কি অনেক ছোট, লাইটের ওয়েভলেন্থ কত, 400 থেকে 700 ন্যানোমিটার। তো তাহলে পরে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে আমরা কোন দুইটা অবজেক্টের মধ্যে যদি এরকম যে ন্যানোমিটার রেঞ্জের সেপারেশনও যদি থাকে, তাইলে পরেও তাদেরকে কি করতে পারি,
আলাদা করে বের করতে পারি। যে মনে করো তোমার কাছে কি মনে হইতেছে, তোমার কাছে এই যে দুইটা পয়েন্ট, যে ডট দুইটা যে আঁকছি, এই দুইটা ডটকে আলাদা আলাদা দেখতে পাইতেছো না কেন? বিকজ এই দুইটা ডটের মধ্যে যে সেপারেশনটা, এই সেপারেশন কি এই 400 ন্যানোমিটারের থেকে, কি বলে 700 ন্যানোমিটারের থেকে বড়। যে 400 টু 700 ন্যানোমিটারের যে আমাদের রেঞ্জটা আছে, এই রেঞ্জের থেকে বড়। তো তাহলে আমি লাইট ওয়েভ দিয়ে এটা দেখতে চাচ্ছি, সো তাহলে আমি কি করতে পারবো, তাদের মধ্যে সেপারেশনটাকে বুঝতে পারবো। কিন্তু এখন ব্যাপারটা যদি এরকম দেই, এই একটা ডট, আমি কিন্তু ডট কিন্তু আঁকছি দুইটা, ঠিক আছে, একটা ডট দিছি, দেন ওই ডটের উপরে আবার একটা ডট দিছি। এখন তুমি ডটের উপরে ডটটা ওরকম আলাদা করে দেখতে পাইতেছো না। কেন দেখতে পাইতেছো না? বিকজ এই যে ডট দুইটার মধ্যে সেপারেশন, এই ডট দুইটার মধ্যে সেপারেশন হলো তোমার লাইটের ওয়েভলেন্থের থেকেও ছোট। যে আমি ন্যানোমিটারের থেকেও ছোট স্পেসিং এ দুইটা ডট ড্র করছি। তো এখন লাইট ওয়েভ কি করতে পারবে না, এই দুইটা ডটকে আলাদা ভাবে দেখাইতে পারবে না। সো তোমার চোখের কাছে কি মনে হবে, এই দুইটা মিলে মনে হয় একটাই ডট ক্রিয়েট হয়েছে। কিন্তু তুমি যদি আবার এখানে আলট্রাভায়োলেট অর এক্স রে ইউজ করো, তখন তুমি কি দেখতে পাবা, তখন তুমি আসলে বুঝবা যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা ডট না, এখানের মধ্যে কয়টা ডট আছে, দুইটা ডট আছে। সো তাহলে তোমার কত ছোট চেঞ্জ আর কত ছোট সেপারেশন তুমি ডিটেক্ট করতে পারবা, এটা তোমার কিসের উপর ডিপেন্ড করবে, ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এত ওয়েভলেন্থ এইসব জিনিস নিয়ে আমরা এখন কেন কথা বলতেছি? বিকজ এই যে আমরা পার্টিকেল ফিজিক্স এর মধ্যে কাজটা করব, আমাদের মেইন এখন কাজটা হবে একটা হলো প্রোবিং। প্রোবিং কি? প্রোব দেওয়া মানে হলো কোন একটা ওরকম ডিটেক্টর দিয়ে, হ্যাঁ, প্রোব করা মানে কি, প্রোব মানে হলো যে কোন একটা কিছু তুমি কি করবা, কোন একটা ডিটেক্টর দিয়ে কিছু খুঁজবা, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কেমন করা লাগবে, ওই জিনিসটা লেটস গো টু দা স্টুডেন্ট বুক এন্ড ওখানে থেকে রিডিং করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের পার্টিকেল ফিজিক্স এর মধ্যে প্রোবিং এর ব্যাপারটা কেমন। যে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ পড়ছিলাম না, যে পার্টিকেলদেরও কি থাকে, একটা ওয়েভলেন্থ থাকে। সো ওইটা রিলেটেড আমরা ডিসকাশন করব আজকে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা একটা টার্ম, এটা এএস এ থাকতে সময় পড়ে আসছিলাম, থার্মোআয়নিক ইমিশন। থার্মোআয়নিক ইমিশন ব্যাপারটা কি? থার্ম মানে কি? থার্ম হলো রিলেটেড টু হিট, আর আয়নিক মানে কি? আয়ন ফর্ম করা, যে চার্জড পার্টিকেল ফর্ম করা। সো তাহলে থার্ম আয়নিক ইমিশন, যে তুমি হিট দিয়ে যে কোন একটা পার্টিকেলকে গরম দিয়ে অর টেম্পারেচার দিয়ে কি করবা, তাকে আয়নে কনভার্ট করবা। সো তাহলে থার্মোআয়নিক ইমিশন জিনিসটা কি? হিট দিয়ে কোন একটা কিছুকে আয়নাইজ করাকে আমরা থার্মোআয়নিক ইমিশন বলি। এখন থার্মোআয়নিক ইমিশনের সাথে ফটো ইলেকট্রিক ইফেক্ট মিলাবা না, এই যে এখানে আমাদের লার্নিং টিপে বলে দিছে, students often confuse thermionic emission and the photoelectric effect. While the two ideas have similarities, they have different, they are different and you must use the correct term in the correct situation. So তাহলে photoelectric effect এর সময় কি হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে, মেটাল সারফেসের উপরে হিট করে, দেন ইলেকট্রনকে এনার্জি দিলে ইলেকট্রন কি করে, ওই এনার্জিটা গেইন করে বা অ্যাবজর্ব করে এসকেপ করে চলে যায় মেটাল সারফেস থেকে। আর থার্মোআয়নিক ইমিশনটা কি, তুমি একটা মেটালকে ওরকম হিট করতে থাকবা, যে টেম্পারেচার বাড়াইতে 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 একসময় ইলেকট্রন কি করবে, মেটাল সারফেস থেকে এসকেপ করে চলে যাবে। তো এই ব্যাপারটা। তো এখন আমরা এখানে পড়ে দেখি তারা কি বলতেছে। ইলেকট্রন বিমস, free conduction electrons in metals need a particular amount of energy if they are to escape from the surface of the metal. যে তোমার মেটালের অনেক ডিলোকালাইজড ইলেকট্রন থাকে বা ফ্রি ইলেকট্রন থাকে, তো এখন তাদের মেটাল সারফেস থেকে এসকেপ করার জন্য কি লাগবে, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। এখন এনার্জিটা আমরা ফটো ইলেকট্রিক ইমিশনের থ্রুতেও দিতে পারি অর থার্মোআয়নিক ইমিশনের থ্রুতেও দিতে পারি। কি বলতেছে, this energy can be supplied by beam of photons as seen in photoelectric effect, যেটা আমরা ইউনিট 2 তে অলরেডি পড়ে আসছি। এখন বলতেছে the electrons can also gain enough energy through heating of the metal. The release of electrons from the surface of a metal as it is heated is known as thermionic emission. So thermionic emission ব্যাপারটা কি, হিট দিয়ে কোন একটা মেটালকে আয়নাইজ করাবে, কোন একটা মেটালের থেকে ইলেকট্রন এসকেপ করায় দেওয়া, এটাকে আমরা বলবো কি
থার্মায়নিক এমিশন। আচ্ছা, এখন বলতেছে if when they escape these electrons are in an electric field, যে ইলেকট্রন এখন এসকেপ করে চলে গেল, এখন ইলেকট্রন কি আছে, জাস্ট একটা ফ্রি একটা ইলেকট্রন, যে জাস্ট একটা ফ্রি একটা ইলেকট্রন। এখন এই ইলেকট্রন কি, ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল না ফারহান? জি ভাইয়া। ইলেকট্রন হলো জাস্ট একটা সিম্পল নেগেটিভলি চার্জ পার্টিকেল। ওকে, জাস্ট একটা নেগেটিভ চার্জ পার্টিকেল। এখন আমরা তো ইলেকট্রিক ফিল্ড পড়ে আসছি, এর জন্য আমরা ফিল্ড চ্যাপ্টার গুলোর মধ্যে এত বেশি টাইম স্পেন্ড করছি, বিকজ এগুলো আমাদের লাগবে প্রত্যেকটা জায়গায়। ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের লাগবে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, এই যে ইলেকট্রন এখন এসকেপ করলো, ফটো ইলেকট্রিক ইমিশন দিয়ে হোক, থার্মায়নিক ইমিশন দিয়ে হোক, ইলেকট্রনটা যে এসকেপ করলো, এখন যদি তুমি কি করো, এখন যদি তুমি ওই ইলেকট্রনটাকে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসো। হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ডের কাজটা কি, কি পড়ছিলাম? ইট ইজ আ রিজিয়ন ইন স্পেস ওয়্যার চার্জড পার্টিকেলস এক্সপেরিয়েন্স আ ফোর্স, তাই না? সো তাহলে ইলেকট্রিক ফিল্ড হলো এরকম একটা জায়গা যেখানে চার্জড পার্টিকেল ফোর্স এক্সপেরিয়েন্স করবে। সো তাহলে ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ পার্টিকেল, তো তাহলে তার একটা চার্জ আছে, তো তাহলে সে কোন একটা ইলেকট্রিক ফিল্ডে থাকলে কি হবে, ইলেকট্রন একটা ফোর্স ফিল করবে। কোন দিকে সে যাবে? ইট উইল অ্যাসেলারেট অর ইট উইল এক্সপেরিয়েন্স আ ফোর্স টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল, যে সে কি করবে, ইলেকট্রনটা পজিটিভ টার্মিনালের দিকে ফোর্স ফিল করবে, যে ইট উইল বি অ্যাট্রাক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল এন্ড ইট উইল বি রিপেলড বাই দ্য নেগেটিভ টার্মিনাল, তাই না? সো তাহলে তখন ওইদিকে কি আছে, আচ্ছা এই সিম্বলটা রুফায়দা, এই সিম্বলটা মানে হলো অ্যাপ্রক্সিমেটলি, বুঝছো? এই যে এই সিম্বলটা, এটা মানে হলো অ্যাপ্রক্সিমেটলি। আমি ওটা এই সিম্বল আঁকি না, আমি এটা আসলে মাইনাস দিতে চাইছিলাম, বুঝছো? এটা আসলে মাইনাস দিতে চাইছিলাম, এটা সিম্পল জাস্ট মাইনাস। আর এই যে এই ওয়েভি এই সাইনটা, এটা হলো অ্যাপ্রক্সিমেট বোঝায়, ওখানে আমি অ্যাকচুয়ালি মাইনাস দিতে চাইছিলাম, ঠিক আছে? আর তুমি যে ওয়েভি সাইনটা দিয়ে জিজ্ঞাসা করছো, এটা মানে হলো অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা বলতেছিলাম ওখানের মধ্যে যাই, যে এখন কোন একটা চার্জ পার্টিকেলকে যদি কি করে, কোন একটা চার্জ পার্টিকেলকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে গেলে সে কি করবে, ইট উইল এক্সপেরিয়েন্স ইলেকট্রিক ফোর্স। এখন এই ইলেকট্রিক ফোর্সটা কি করবে, চার্জ পার্টিকেলটাকে অ্যাসেলারেট করাবে। তো এখন এই কথাগুলো এখানের মধ্যে বলতেছে, কি বলতেছে, দিস ইলেকট্রনস আর ইন এন ইলেকট্রিক ফিল্ড, যে যখন এসকেপ করার পর তারা কোন একটা ইলেকট্রিক ফিল্ডে আসে, কি হবে, they will be accelerated by the field moving in the positive direction, যে towards the positive terminal যাবে বেসিক্যালি। এখন এই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য অ্যাসেলারেট করে কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করলো, ওইটা কিভাবে বের করব? the kinetic energy they will gain will depend on the PD, that is the voltage, the potential difference, এই পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে না? তো তাহলে এই পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই যেই চার্জটাকে অ্যাসেলারেট করাচ্ছ ওই চার্জের চার্জ, ঠিক আছে? ওই চার্জ পার্টিকেলের একটা চার্জের ভ্যালু থাকবে। তো এখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কি জানি, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ। এখন এখানে চার্জ অফ দা চার্জ পার্টিকেল ইজ কিউ এন্ড ভোল্টেজ ইজ ভি। তো তাহলে দিস ইজ দা ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হবে ফারহান বলো তো? এই ইলেকট্রন গুলাকে অ্যাসেলারেট করাচ্ছে না, তো তাহলে ইলেকট্রন গুলাকে অ্যাসেলারেট করালে ইলেকট্রিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হবে? অ্যাসেলারেট করবে মানে কি, মুভ করবে। তো তাহলে দিস ইলেকট্রিক্যাল এনার্জি উইল বি কনভার্টেড টু মুভমেন্ট এনার্জি হুইচ ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি, হ্যাঁ ভাই। ভেরি গুড। তো তাহলে এই যে এটা, তো তাহলে EK, that is the kinetic energy, will be equal to E into V. What is E? E is the charge of the electron. তো একটা ইলেকট্রনের চার্জ হলো E, which is 1.6 into 10 to the power minus 19. নেগেটিভ সাইন, বাট নেগেটিভ সাইন আমরা দেই না, বেসিক্যালি জাস্ট এনার্জি তো স্কেলার, তো তাহলে তার জন্য জাস্ট কি করি, সিম্পলি 1.6 ভ্যালুটা চার্জের ম্যাগনিটিউডটা ইউজ করি, আর ভোল্টেজটা ওই পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে, যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি থাকবে, পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল থাকবে না? সো তাহলে তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করব।
ভেরি গুড মিফতাহুল। মিফতাহুল ফেসবুকে কমেন্টে বলছে কাইনেটিক এনার্জি হবে এটা। আচ্ছা, সো এখন ওয়ার্ড এক্সাম্পলের এখানের মধ্যে বলতেছে কি, দেখো ওয়ার্ড এক্সাম্পলে how fast would an electron be moving if it was accelerated from rest? So তাহলে ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি ছিল না, through a PD of 2500 volts. So তাহলে পটেনশিয়াল ডিফারেন্স হলো 2500, আর বলতেছে যে এটা কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করবে, আচ্ছা কত ভেলোসিটিতে মুভ করবে। সো ফার্স্টে আমরা কি বের করলাম, ফার্স্টে আমরা বের করলাম কাইনেটিক এনার্জির ভ্যালুটা। কাইনেটিক এনার্জি ইউজিং দ্য ফর্মুলা চার্জ অফ দ্য ইলেকট্রন which is 1.6 into 10 to the power minus 19 multiplied by 2500। তো এখন এখানে ইলেকট্রনটা কি করতেছে, ইলেকট্রিক ফিল্ড ভাইয়া অপোজিট ডিরেকশনে, হ্যাঁ বলতেছে মাইনাস সাইনের কথা। এখানের মধ্যে কাজটা কি দেখো, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ এন্ড ইলেকট্রনটা মুভ করতেছে কোন দিকে বলো তো, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ এন্ড ইলেকট্রনটা মুভ করতেছে হলো এগেইনস্ট দ্য ফিল্ড। যে ফিল্ড হলো কোন দিকে, ফিল্ড হলো পজিটিভ টু নেগেটিভ, কিন্তু ইলেকট্রনটা যাচ্ছে কোন দিকে, নেগেটিভের থেকে পজিটিভের দিকে যাচ্ছে না। তো তাহলে এর জন্য এই ডিরেকশনটা মাইনাস, তো ওই মাইনাসে মাইনাসে পরে এনার্জিটা পজিটিভ আসছে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করা লাগবে না যে প্লাস মাইনাস কোন জায়গায় কি দিছে, তোমরা জাস্ট সিম্পলি মেইন এক্সাম হলে 1.6 into 10 to the power minus 19 into 2500 এতটুকু করলেই হবে, বুঝতে পারছো? তো তাহলে তোমরা কাইনেটিক এনার্জি কত পাইলা, 4 into 10 to the power minus 16 জুল। তো ফার্স্টে কাইনেটিক এনার্জি আসলো, কিন্তু এটা কি আমাদের ফাইনাল অ্যান্সার? এখানেই তো শেষ না, আমাদের কাছে চাইছে যে এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাক্সেলারেট করাইলে ইলেকট্রনটার ভেলোসিটি কত হবে এটা বের করতে বলছে। তো তাহলে আমাদের কাইনেটিক এনার্জির আরেকটা ফর্মুলা কি, মেইন ফর্মুলা, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। তো তাহলে এখানের জন্য কাজটা কি হবে, হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার, এই ফর্মুলা দিয়ে ভেলোসিটির ভ্যালুটা বের করলো which is 2.96 into 10 to the power 7। ওকে, 2.96 into 10 to the power 7, এটা আসলে আমাদের ভেলোসিটির ভ্যালু। এখন এইটা অ্যাকচুয়ালি একটা ক্যাথোড রে অসিলোস্কোপ, আর এখানের মধ্যে একটা ইলেকট্রন গান বলা হয়। এটা হলো একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর। এই পার্টিকেল অ্যাক্সেলারেটরের কাজগুলো আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটরের ওই টপিকের মধ্যেও দেখব। সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখি, ইউজিং থার্মোআয়নিক ইমিশন টু প্রোডিউস ইলেকট্রনস। থার্মোআয়নিক ইমিশন কি বলছে ফারহান, হিট দিয়ে তুমি যখন নাকি ইলেকট্রন রিলিজ করবা মেটাল সারফেস থেকে, এটাকে বলা হয় থার্মোআয়নিক ইমিশন। তো তাহলে ওটা নরমালি আরো ফাস্ট মুভ করবে না? হ্যাঁ, তুমি থার্মোআয়নিক ইমিশন দিয়ে প্রথমে ইলেকট্রনটাকে রিলিজ করাইলা, দেন ওই রিলিজ করা ইলেকট্রনটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে গেলা। এখন এই ইলেকট্রিক ফিল্ডে কি করবে, ইলেকট্রিক ফিল্ডটাকে কি বলে, ইলেকট্রিক ফিল্ডটা ওই ইলেকট্রন গুলাকে, যে মেটাল সারফেস থেকে এসকেপ করে আসা ইলেকট্রন গুলাকে আরো কি করাবে, অ্যাক্সেলারেট করাবে। তো এখন বলতেছে and applying an electric field to accelerate them we can generate a beam of fast moving electrons known as cathode ray। আমরা যে ক্যাথোড রে অসিলোস্কোপ পড়ছিলাম না ও লেভেলসে থাকতে সময়, ক্যাথোড রে অসিলোস্কোপ এটা অ্যাকচুয়ালি কি, যে এরকম আমাদের ফাস্ট মুভিং এমন ইলেকট্রন মুভ করে স্ক্রিনে যায় হিট করে, দেন স্ক্রিনের মধ্যে গ্লো করে, তখন আমরা এটার প্যাটার্ন দেখতে পাই। ওগুলো ব্যাপার নিয়ে আমরা বলবো পরে। কি বলতেছে এখানে, if this beam of electron passes through a further electric field or magnetic field then the force produced on the beam of electrons will cause it to deflect। যে ফোর্স যে এক্সার্ট করা হচ্ছে ওই ফোর্সের জন্য ইলেকট্রনটা কি করতে পারে, ডিফ্লেকশন হইতে পারে, ইদার উপরে যেতে পারে বা নিচে যেতে পারে। ওই ব্যাপারগুলো নিয়ে আমরা পড়বো আর একটু পরে। যেটা বলছিলাম যে নেক্সট ক্লাসে আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটর নিয়ে যখন নাকি ডিটেইলে ডিসকাস করব তখন। আজকে আমরা মেইনলি ফোকাস করব যে হাই এনার্জি পার্টিকেল কেন আমাদের দরকার। ফার্স্টে দেখবো যে হাই এনার্জি পার্টিকেল কেন দরকার, দেন দেখবো যে হাই এনার্জি পার্টিকেল কিভাবে আমরা প্রডিউস করতে পারি বাই ইউজিং পার্টিকেল অ্যাক্সেলারেটর। ওইটার কাজগুলো আমরা রবিবারে দেখবো। তো এখন এখানের জন্য যা বলতেছিলাম, if a fast moving electron hits a screen that is painted with a particular chemical the screen will fluoresce which will emit light। যে ইলেকট্রন এসে ওই স্ক্রিনে হিট করলে তখন কি হবে,
তখন এটা গ্লো করবে। সো এইটা হলো আমাদের ফার্স্ট এর কথা। কি বলতেছে যে these are the principles by which cathode ray oscilloscope, that is CROs, operate. The electron beam in the CRO is moved left, right, up and down by passing the beam through horizontal and vertical electric fields. এটা আমরা ওই যে ইলেকট্রন গান নামের একটা পার্টিকেল অ্যাসেলারেটর নিয়ে এটা পড়ব। These are generated by electric plates, so the strength and direction can be altered. The point on the screen which is emitting light can be changed quickly and easily. তো এইভাবে করে আমরা ওই যে ওয়েভের প্যাটার্ন শো করি না ক্যাথোড অসিলোস্কোপে, আমরা কি করি ফারহান মনে আছে? অসিলোস্কোপে আমরা ওয়েভের প্যাটার্ন শো করি। সো তাহলে এখানের মধ্যে ওয়েভের প্যাটার্নটা দেখতে কি এরকম, ওই জিনিসটার জন্য আমরা কি করব, ওই জিনিসটার জন্য আমরা এরকম ক্যাথোড রে অসিলোস্কোপ ইউজ করব। এটার কাজগুলো আমরা ডিটেইলে আরো পরে পড়ব। এখন এই যে আমাদের মেইন কাজ, আজকের কাজ হলো প্রোব, যে কিভাবে আমরা পার্টিকেলকে প্রোব হিসেবে ইউজ করতে পারি। যে কোন একটা জিনিসকে স্টাডি করার জন্য ওইটার থেকে ছোট সাইজের কোনো কিছু দিয়ে কি করব, স্টাডি করব। যে মনে করো তোমাদের বাসায় কি আছে, তোমাদের বাসায় এরকম একটা খাট আছে। তা এখন খাটটা হলো এরকম অনেক চিপা, মনে করো খাট হলে এটুকু। তা এখন এখানে খাটের নিচে দিয়ে মনে করো কোন একটা বল চলে গেছে। তো এখন তুমি মনে করো মোটা, ঠিক আছে, তুমি খাটের নিচে দিয়ে যাইতে পারবা না। সো তাহলে তুমি খাটের নিচে দিয়ে কাকে পাঠাবা, যে নাকি তোমার থেকে চিকন, যে নাকি খাটের এই যে স্পেসটা আছে, ওপেন স্পেসটা আছে, এটা থেকে চিকন, সে যেন কি করতে পারে, খাটের ওই নিচে যেয়ে দেখতে পারে যে বলটা অ্যাকচুয়ালি কোথায় গেছে। অর তুমি তোমার হাতে কোন একটা স্টিক নিবা বা ঝাড়ু নিবা, অর কোন একটা এরকম লাঠি নিয়ে ইউ উইল ট্রাই টু রিকভার দ্য বল আন্ডারনিথ দ্য বেড। সো তাহলে তোমার মনে করো খাটের নিচে যতটুকু এরকম স্পেস আছে, তুমি নিজে যদি এরকম মোটা হও তো তাহলে তো তুমি খাটের নিচে যাইতে পারবা না। তো তাহলে এটা করার জন্য হোয়াট ইউ নিড টু ডু, তোমার ওই খাটের নিচে যে ছোট জায়গাটা আছে ওই, আচ্ছা সরি ইন্টারনেট মনে হয় ডাউন হয়ে গেছিল। তো এই সময় আমার এক্সপ্লেনেশন মনে হয় তোমরা কয়টা জিনিস মিস করে গেছো। তো এখন আমরা দেখি এটা নিয়ে অনেক আবার, কিছুই মিস হয়ে গেছে। হ্যাঁ তো ওই জিনিসটা এখন আবার বলতেছি, সমস্যা নাই। বাট ইন্টারনেট এখনো তো লাল বাতি দেখাইতেছে, এটা একটু স্টেবল হয়ে নেক, লেটস সি। কি যে অবস্থা এখন, যে ওই কক্সবাজারে 3 নাম্বার বিপদ সংখ্যা চলতেছে, তো এর জন্য দেখছো না যে সারাদিন ধরে এরকম বৃষ্টি পড়তেছে। সারাদিন এই বৃষ্টির জন্য আরো ইন্টারনেটের অবস্থা খারাপ। এএস ব্যাচেরও ক্লাস নিতে পারে না এই ইন্টারনেটের সমস্যার জন্য। আচ্ছা তো এখন গ্রিন লাইট শো করতেছে, লেটস সি কতটুকু কন্টিনিউ করা যায়। আজকের টপিকটা এট লিস্ট আমরা কভার করতে চাচ্ছি। আচ্ছা তো যেই ব্যাপারটা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে মনে করো তোমাদের বাসায় কোন একটা খাট আছে, হ্যাঁ, তোমাদের বাসায় এরকম একটা বেড আছে। তো এখন বেডের নিচে এরকম ছোট একটা স্পেস, ওকে, বেডের নিচে এরকম ছোট একটা স্পেস। এখন বেডের নিচে মনে করো তোমার কোন একটা ধরত্তরি, ইন্টারনেট তো বারবার আনস্টেবল দেখায়। ওয়ালাইকুম আসসালাম স্পন্দন। আমরা লাস্ট দিন অ্যাকচুয়ালি ওই প্রোবিং এর পড়াটা স্টার্ট করছিলাম, কিন্তু ইন্টারনেট খুব বাজে লেভেলে প্রবলেম দিচ্ছিল, তো ঠিক মতো আমরা শেষ করতে পারি নাই। তো ওই জিনিসটা আমরা ডিসকাস করব। দেন প্রোবিং এর এই ব্যাপারটা ডিসকাস করার শেষে আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস আসতো, কি জিনিস, যে কেন আমাদের এই হাই এনার্জি দরকার, বুঝতে পারছো? কেন আমাদের এই হাই এনার্জি পার্টিকেল দরকার, এই জিনিসটা প্রোবিং এর ওই পড়াটা লাস্টের দিকে আসতো। যে হাই এনার্জি পার্টিকেল থাকলে কি হবে, যত পার্টিকেলের এনার্জি বেশি হবে, মানে এনার্জি বেশি বলতে কি, কাইনেটিক এনার্জি বেশি, বুঝতে পারছো? যে যত একটা ম্যাটেরিয়ালের কাইনেটিক এনার্জি, যত একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়বে,
তত তার মোমেন্টাম বাড়বে, এন্ড যত তার মোমেন্টাম বাড়বে তত তার ওয়েভলেন্থ কমে যাবে। ওই ওয়েভলেন্থের ব্যাপারে কথা বলা শুরু করব, এরকম সময় ইন্টারনেট এত প্রবলেম দিচ্ছিল যে তখন আর ক্লাস নেওয়া যায় না। তো তাহলে আমরা ফার্স্টে ডি ব্রগলি ওয়েভলেন্থ নিয়ে ডিসকাশন শেষে দেন পার্টিকেলের কেন এনার্জি বেশি দরকার ওই ইম্পর্টেন্সটা নিয়ে কথা বলবো। এরপরে তোমাদের যে পার্টিকেল অ্যাসেলারেটর তিনটা কি কি, ইলেকট্রন গান, লিনিয়ার অ্যাসেলারেটর আর সাইক্লোট্রনের যে ভিডিও দেওয়া হয়েছে, ভিডিও আই হোপ তোমাদের দেখা হয়েছে, এন্ড ওখানের মধ্যে ওগুলো আমরা আরো ডিটেইল এক্সপ্লেনেশন দিব যে কোনটা কেন কিভাবে কি কাজ করতেছে না করতেছে। অলরাইট, সো তাহলে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ফেসবুকে কনফার্মেশন আসে নাই। লেট মি সি ওরা ঠিক মতো দেখতে পাচ্ছে নাকি, একবার রিফ্রেশ করে দেখি কোনো কমেন্ট আসছে নাকি। এখন পর্যন্ত জাস্ট একজন ভিউয়ার, কিন্তু কে দেখতেছে ওটা আমি শিওর না। কিন্তু এমনিতে ফেসবুকে ওখানে দেখাতে প্রবলেম হওয়ার কোনো কথা না, হোপফুলি দেখতে পাচ্ছে। তো আমরা আমাদের পড়াটা স্টার্ট করে দেই, আর কোনো প্রবলেম হলে পরে তো ওরা বলবেই, আর আমরা তো ইউটিউবে তো ভিডিওগুলো দিয়েই দেই, ঠিক আছে। আচ্ছা, সো মিফতাহুল অলরেডি কনফার্ম করছে যে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে। সো লেটস স্টার্ট। তো এখন যেটা আমরা বলতেছিলাম যে তোমার কোন একটা কিছুকে ভালোভাবে স্টাডি করার জন্য, যে তুমি যেই জিনিসটাকে স্টাডি করতে চাও তোমার কি লাগবে, তার থেকে স্মল সাইজ কোন অবজেক্ট দিয়ে তাকে খুঁজতে হবে। ব্যাপারটা আমি একটা এক্সাম্পল বলতেছিলাম ওই দিন, যেটা তোমরা অ্যাকচুয়ালি শুনতে পাও নাই। ব্যাপারটা মনে করো এরকম, তোমার বাসায় এমন আছে, এটা হলো ফ্লোর তোমার বাসার। এখন এই ফ্লোরের উপরে একটা খাট আছে, ওকে, এখানে একটা খাট আছে, এই হলো খাট। এখন খাটের নিচে তোমার এই একটা সাইড এন্ড ওপেন জায়গায় যায়, এতটুকু জায়গা হলো খাটের নিচে খোলা জায়গা। মনে করো বক্স খাট না, এটা হলো এরকম ওপেন এমন একটা খাট। তো এখন ব্যাপারটা কি, তোমার খাটের নিচে মনে করো যে তুমি ক্রিকেট খেলতেছিলা বা ফুটবল খেলতেছিলা, খাটের নিচে মনে করো একটা ফুটবল চলে গেছে, ওকে, খাটের নিচে একটা ফুটবল চলে গেছে, ওই উল্টা সাইডে একদম চিপায় একটা ফুটবল চলে গেল। এখন তোমার এই ফুটবলটাকে বের করে নিয়ে আসতে হবে। বাট তুমি যদি হও আফনান ভাইয়ার সাইজের, ঠিক আছে, মনে করো তুমি হলো আফনান ভাইয়ার সাইজের, তো তাহলে এখন ব্যাপারটা কি, মনে করো খাটের নিচের জায়গাটা এত ছোট যে ওইটার ভিতর দিয়ে তুমি ওরকম কি করতে পারতেছো না, হাত দিয়ে ওই অবজেক্টটাকে রিচ করতে পারতেছো না। তো এখন তোমার পুরো বডিটা যে তোমার নিজেরই কি করা লাগবে, তোমার নিজেরই এই খাটের ভিতরে আর খাটের নিচ দিয়ে ঢুকে যাইতে হবে। কিন্তু তুমি তো যেটা বললাম যে হ্যাপি সাইজের যদি হও, আফনান ভাইয়ের সাইজের যদি হও, তো তখন কি হবে, তুমি খাটের নিচে দিয়ে ঢুকতে পারবা না বেসিক্যালি। সো তাহলে এমন যদি হয় যে তুমি খাটের নিচে দিয়ে ঢুকতে পারতেছো না, সো তাহলে কি তুমি বলটা বের করতে পারবা? বলটা তুমি বের করতে পারবা না। যে তুমি নিজে ফিজিক্যালি যে বের করতে পারবা না, তোমার কি করা লাগবে, এমন কোন একটা চিকন মানুষকে ডেকে আনা লাগবে যে নাকি খাটের নিচে যে তোমার এই বলটাকে বের করে নিয়ে আসতে পারে। অর হোয়াট ইউ ক্যান ডু, তুমি কোন একটা লাঠি নিলা, দেখো তুমি কোন একটা এরকম লাঠি নিছো যেটা কি খাটের নিচের থেকে চিকন, ঠিক আছে, যে স্পেসটা আছে খাটের নিচে, যে তোমার বেড আর ফ্লোরের মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসের থেকে ছোট কোনো অবজেক্ট নিলে ওইটা কি করতে পারবে, খাটের নিচে যেতে পারবে। তো তাহলে তখন তুমি একটা লাঠি নিয়ে, লম্বা একটা লাঠি নিয়ে কি করলে, এখন বলটাকে নিয়ে আসবা। সো আইডিয়াটা অ্যাকচুয়ালি কি বলতেছি, তুমি খাটের নিচটাকে এক্সপ্লোর করার জন্য বা খাটের নিচে যেই জিনিসগুলো আছে ওগুলাকে অ্যাক্সেস করতে পারার জন্য হোয়াট ইউ নিড টু ডু, তোমার ওই যে গ্যাপ সাইজটা আছে ওই গ্যাপ সাইজের থেকে ছোট কোনো একটা কিছু লাগবে, ওকে। যে এমন হয়তো যে আগে আমার বাসায় এরকম ছিল যে মনে করো বাসার কতগুলি উপরে এমন কতগুলি বক্সের মতো থাকে না, যেগুলি জায়গাতে ওরকম মনে করো কোনো রেগুলারলি এত বেশি ইউজ হয় না বা ফ্রিকুয়েন্টলি এত বেশি ইউজ হয় না, এমন জিনিসগুলা কি করা হয়, বাসার ওরকম উপরে যে ক্লোজেট গুলা থাকে ওগুলার মধ্যে রেখে দেওয়া হয়। তো তাহলে যখন নাকি কোনো কিছু লাগতো তো তখন আব্বু আমাকে ডাক দিত, তাহলে যেন আমি ওইটার উপরে যে ওইটার ভিতরে যে যেন যা লাগে ওইটা বের করে নিয়ে আসতে পারি। তো তাহলে আমি তখন ওইরকম উপরে যে নিয়ে আসতে পারতাম, কেন, বিকজ ওখানে যে ওপেনিংটা আছে আর যেই খোলা জায়গাটা আছে ওইটার ভিতর দিয়ে আমি ইজিলি পাস করতে পারবো। কেন পাস করতে পারবো, বিকজ আমার সাইজ ওই ওপেনিং এর থেকে ছোট, ঠিক আছে, আর আমার উইডথ ওই ওপেনিং এর থেকে ছোট, তো এর জন্য আমি কি করতে পারি, সুন্দর মতো ওইটার ভিতরে যে
ওই যা দরকার ওই জিনিসটাকে রিকভার করে নিয়ে আসতে পারি। তো তোমার অবজেক্টের সাইজ এতটুকু আর ওপেনিং এর সাইজ এতটুকু, তুমি নিজে যদি এত বড় সাইজের কোন একটা অবজেক্ট হও, তুমি কি ওপেনিং এর ভিতর দিয়ে ঢুকতে পারবা? তুমি ওপেনিং এর ভিতর দিয়ে ঢুকতে পারবা না। তো তাহলে ব্যাপারটা হলো এরকম যে তোমাদেরকে রেজোলিউশনের ব্যাপার, যেটা আমি লাস্ট ক্লাসে কথা বলতেছিলাম, যে রেজোলিউশনটা কি, যে কত ছোট চেঞ্জ তুমি ডিটেক্ট করতে পারো, ওইটার একটা মেজারমেন্ট হলো রেজোলিউশন। তো তাহলে ওয়েভ দিয়ে আমরা কোনো কিছু যদি খুঁজতে যাই, তো তাহলে ওই ওয়েভের ওয়েভলেন্থটা কি করবে, রেজোলিউশনটাকে ডিকটেট করবে। ওয়েভলেন্থ যত ছোট হবে তত ফাইনার ডিটেল, যে তত ছোট ছোট ডিটেল তুমি কি করতে পারবা, ইনভেস্টিগেট করতে পারবা। আর ওয়েভলেন্থ যত বড় হবে তত তোমার ফাইনার ডিটেল গুলা তোমার চোখের বাইরে চলে যাবে, তুমি ঠিক মতো ওগুলাকে কি করতে পারবা না, নোটিস করতে পারবা না। তো এগুলা হলো ব্যাপার। তো এগুলা নিয়ে আমরা স্টুডেন্ট বুকে থেকে পড়তেছিলাম, ঠিক আছে? আমরা স্টুডেন্ট বুকে থেকে এখানের মধ্যে পড়তেছিলাম কি বলতেছিল ইলেকট্রন প্রোবের মধ্যে। দেখো, electron beams fired at a crystal will produce scattering patterns that can tell us about the structure of the crystal. যে কোন একটা ক্রিস্টাল তার ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার কেমন। আমার মনে আছে যে তোমরা নিজেরাও পড়ছো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার দেখতে কেমন, তোমরা এমন টাইপের একটা ইয়ে পড়ছো না, যে এমন একটা ফ্ল্যাগ শেপের। সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার দেখতে কেমন, ক্রিস্টাল আর কি। হ্যাঁ। তো তাহলে সোডিয়াম ক্লোরাইডের ওরকম তোমাদের যে স্ট্রাকচারটা তোমরা দেখছিলা, স্ট্রাকচারটা সোডিয়াম ক্লোরাইড তো এগুলাতে এত ছোট ছোট জিনিস। তো তাহলে তাদেরকে তো নরমালি এমন ভাবে সুন্দর মতো প্যাটার্নটা নরমাল চোখে তো দেখতে পারার কথা না। তো তাহলে অ্যাকচুয়ালি কিভাবে করে বের করা হয়েছে, ইলেকট্রনের ডিফ্র্যাকশন দিয়ে। বুঝতে পারছো ইলেকট্রনকে কি করছে, কতগুলো ইলেকট্রনকে অনেক বেশি স্পিড দেওয়া হয়েছে। কিভাবে ইলেকট্রন গুলাকে স্পিড দেওয়া যায়, ইলেকট্রন গুলা চার্জড পার্টিকেল না, তো তাহলে ইলেকট্রন গুলা চার্জড পার্টিকেল দেখে চার্জ পার্টিকেলকে কিভাবে এনার্জি দেওয়া যায়, বাই অ্যাসেলারেটিং দেম ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। যে একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে গেলা, কি হবে, দ্য ইলেকট্রন উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। তো তাহলে ইলেকট্রনটা পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্টেড হবে, এন্ড দ্যাটস ওয়াই দ্য ইলেকট্রন উইল গেইন এনার্জি। তো তাহলে ইলেকট্রনটা তখন কাইনেটিক এনার্জি গেইন করে তখন কি করবে, সামনের দিকে যাবে, অর অ্যাসেলারেশন করে এনার্জি গেইন করবে। সো কি হইতেছে এখানের মধ্যে দেখো, ডেভিসন এন্ড গার্মার শোড দ্যাট an electron beam can produce a diffraction pattern. তো এইটা থেকে তো আমরা ইউনিট 2 তে অলরেডি পড়ছিলাম কি জিনিস, যে যে কোনো জিনিস যে ডিফ্র্যাক্ট করতে পারে এটা কেমন টাইপের বিহেভিয়ার, ওয়েভ বিহেভিয়ার, তাই না? ইলেকট্রন যে ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করতে পারে, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট ইলেকট্রন ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। একে তো ইলেকট্রনের ম্যাস আছে আর ইলেকট্রনের চার্জ আছে, তো তাহলে ওখানের মধ্যে কি ইলেকট্রন ইজ আ পার্টিকেল, ওই সময় সে পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে। আবার এখানে কি ইলেকট্রন একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করতেছে। সো নাও ইট ইজ অলসো শোয়িং হুইচ টাইপ অফ প্রপার্টি, ওয়েভ প্রপার্টি অর ওয়েভ বিহেভিয়ার। তো এর জন্য ইলেকট্রনকে আমরা কি বলি, ইট ইজ বোথ আ পার্টিকেল এন্ড আ ওয়েভ। তো এর জন্য আমাদের ওই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে একটা থিওরি ইউনিট 2 তে পড়ছিলাম, ওই ব্যাপারটা এখানের মধ্যে বললো। আবার কি বলতেছে, this was different to the patterns found by the Geiger and Marsden in Rutherford's alpha scattering experiments. যে রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আমরা ডিটেইল ওয়েতে আগের ক্লাসে পড়ছিলাম, ওরকম যে আলফা পার্টিকেল গোল্ডের নিউক্লিয়াসের দিকে এরকম শুট করলাম, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল স্ট্রেট পাস করছে, কিছু কিছু এরকম ডিফ্লেকশন হয়ে গেছে, কিছু কিছু রিবাউন্ড করছে। বলতেছে এইটা ওই রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মতো না। এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে ইলেকট্রন গুলাকে ক্রিস্টালের ভিতর দিয়ে শুট করা হচ্ছে, এন্ড ইলেকট্রন গুলা ক্রিস্টালের ভিতর দিয়ে কি করতেছে, তারা স্প্রেড আউট করতেছে, ছড়ায় যাচ্ছে, which is known as diffraction. যে ডিফ্র্যাকশনটা কি, ডিফ্র্যাকশন ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ when it passes through a gap, তাই না? ডিফ্র্যাকশনের ডেফিনিশন এরকম ছিল। তো তাহলে ওই ব্যাপারটা কি জিনিস, Davison and Garber provided the experimental evidence to prove a theory that has been suggested 3 years earlier by French physicist Louis de Broglie, যে আমরা ডি ব্রগলি বলি কিন্তু এমনিতে তার নাম এরকম ভাবে প্রনাউন্স করা হয়। কি বলছে,
যে লাইট কুড বি শোন টু বিহেভ অ্যাজ আ ওয়েভ সামটাইমস এন্ড এট আদার টাইমস অ্যাজ আ পার্টিকেল। তো তাহলে লাইট মাঝে মাঝে ওয়েভ হিসেবে বিহেভ করে, মাঝে মাঝে পার্টিকেল হিসেবে বিহেভ করে। তো এর জন্য ইলেকট্রনের জন্য আমাদের সেম হইতে পারে, সেইভাবে একটা চিন্তা ভাবনা দিয়ে গেছিল, হাইপোথিসিস দিয়ে গেছিল বেসিক্যালি। কি বলতেছে? হি hypothesized that this might also be the case for things we traditionally thought to be particle, যে যাদেরকে নরমালি আমরা পার্টিকেল হিসেবে ট্রিট করে আসতেছি তাদেরও কি হইতে পারে, ওয়েভ টাইপের বিহেভিয়ার বা ওয়েভ টাইপের নেচার এক্সিস্ট করতে পারে। তো তখন সে একটা ওয়েভলেন্থের কথা বলে গেছিল, যে এটা তার নামের রেসপেক্টে আমরা কি বলি এখন, ডি ব্রগলি ওয়েভলেন্থ। কি বলি এটাকে? ডি ব্রগলি had proposed that the wavelength lambda of a particle could be calculated from its momentum using the expression d Broglie wavelength is equal to h by p. ওয়ালাইকুম আসসালাম আরজু। তো তাহলে d Broglie wavelength is equal to কি, h by p। h টা কি? h is the Planck's constant, আর p টা কি? p is the momentum। এখন মোমেন্টাম কে কি লেখা যায়? mass into velocity লেখা যায়। ওটা নিচের লাইনে লিখছে তারা, দেখো কি বলছে, এই যে where h is the Planck's constant, so h divided by mv, মোমেন্টামের জায়গায় mass into velocity লিখছে বেসিক্যালি। অলরাইট, তো তাহলে এটা হলো মেইন কাজ। সো কি বলতেছে, এটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ which is saying that মোমেন্টাম কার থাকে, মোমেন্টাম হলো পার্টিকেলের থাকে। এই যে মোমেন্টাম is a property of particle nature and wavelength is a property of wave nature। নামের মধ্যে ওয়েভলেন্থ আছে, সো তাহলে এটা তো আমাদের ওয়েভ নেচার। তো তাহলে একই সাথে একটা জিনিসের কি থাকতে পারে, ওয়েভ বিহেভিয়ারও থাকতে পারে, পার্টিকেল বিহেভিয়ারও থাকতে পারে। সো এইখান থেকে এইটাই কি মেইনলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির একটা প্রুফ, যে যার একটা ওয়েভলেন্থ আছে তার একটা মোমেন্টামও আছে। সো তার মানে কি, মোমেন্টাম থাকে হলো পার্টিকেলের আর ওয়েভলেন্থ থাকে হলো ওয়েভের। তো তাহলে একটা পার্টিকেল একটা ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে, একটা ওয়েভ একটা পার্টিকেল হিসেবে বিহেভ করতে পারে। এই ফর্মুলাটা হলো তার একটা প্রুফ। সো কি বলতেছে এখানে, the Davison-Garmer experiment proved that the diffraction pattern obtained when a cathode ray মানে কি, ওই যে রে অফ ইলেকট্রন, এই যে আমরা লাস্ট দিন যে পড়তেছিলাম যে ক্যাথোড রে অসিলোস্কোপের মধ্যে কি করা হয়, কতগুলো ইলেকট্রনকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে অ্যাসেলারেট করা হয়। তো কি বলতেছে, যে cathode ray hit a crystal could only be produced if the electron in the beam had a wavelength that was the de Broglie wavelength। তো তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থটা ওই ক্রিস্টালের যে স্পেসিং গুলা ছিল, ক্রিস্টালের পার্টিকেলের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট গুলা ছিল, ওগুলার মধ্যে দিয়ে পাস করার জন্য কি দরকার, ওই ক্রিস্টালের পার্টিকেলের স্পেসিং এর সমান আর তার থেকে ছোট ওয়েভলেন্থ হওয়া দরকার। সো তাহলে ওই ওয়েভলেন্থটাকে এর জন্য কি নাম দেওয়া হয়েছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ। কি বলতেছে, বিকজ অফ দিস এক্সপেরিমেন্টাল কনফার্মেশন, যে ডেভিসন এন্ড গার্মার এটা এক্সপেরিমেন্টালি কনফার্ম করছে দেখে পরে লুই ডি ব্রয়কে কি করা হয়েছে, 1929 এ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছে ফিজিক্সের জন্য, যে সে এত বড় একটা ব্রেক থ্রু করছে ফিজিক্সের জন্য। হোয়াট ইজ দ্যাট, ওয়েভস ক্যান বিহেভ অ্যাজ পার্টিকেলস, পার্টিকেলস ক্যান বিহেভ অ্যাজ ওয়েভস। সো এটা হলো তার এক্সপেরিমেন্টাল প্রুফ। এই যে এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল তারা শো করতেছে। কি ওয়ার্ড এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ এন ইলেকট্রন ইন আ বিম which has been accelerated through 2000 ভোল্ট। তো তাহলে দাঁড়াও এক মিনিট, আচ্ছা, তো তাহলে অ্যাসেলারেট করতেছে কত ভোল্টেজে, 200 ভোল্ট। সো ফার্স্ট অফ অল, এই যে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা দেখছিলাম, যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জড পার্টিকেলকে অ্যাসেলারেট করাই, তো তখন কি হবে, চার্জ পার্টিকেলটা একটা কাইনেটিক এনার্জি গেইন করবে। সো হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি, দ্য চার্জ অফ দ্য চার্জড পার্টিকেল মাল্টিপ্লাইড বাই the potential difference through which it has been accelerated। এই যে এটা, যে electrical energy is equal to charge into voltage or potential difference, and this electrical energy will be converted in kinetic energy, half mv square। so এখানে ফার্স্টে ইলেকট্রন, তো তাহলে ইলেকট্রনের চার্জ তো 1.6 into 10 to the power minus 19, আর ভোল্টেজ হলো 2000। সো তাহলে কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করলো, 3.2 into 10 to the power minus 16 জুল। তো তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কত, 3.2 into 10 to the power minus 16 জুল। তো কাইনেটিক এনার্জি আমরা জানলাম। তো এখন এখানে থেকে কি বের করবে তারা, এখানে থেকে তারা বের করতে চায় যে ওয়েভলেন্থের ভ্যালুটা কত। তো তাহলে
ওয়েভলেন্থ এইভাবে করে তারা কি করছে, ফার্স্টে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এইটা, সো তাহলে এখানে থেকে কাইনেটিক এনার্জি উইচ ইজ হাফ এমভি স্কয়ার, এই যে হাফ এমভি স্কয়ার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তো তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি 2 ইনটু কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই মাস, আর ভি স্কয়ার ছিল, তো তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে রুট ওভার। তো এই জিনিসটা করে তারা কি করলো, দে ক্যালকুলেটেড দ্য ভেলোসিটি, দেন ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা কি h by mv, that is Planck's constant divided by mass into velocity, so তাহলে এইভাবে করে তারা বের করলো ফাইনালি the wavelength is, এটা কোন ওয়েভলেন্থ, this wavelength is a special wavelength which is called de Broglie wavelength, এটা কত 2.75 into 10 to the power minus 11। কি বলতেছে এখানে, many standard values like the charge and mass of an electron and Planck's constant are given in the data sheet in the exam, যে এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, এগুলা এক্সাম শিটের পিছেই দেওয়া থাকে, অলওয়েজ দেওয়া থাকে, এগুলা নিয়ে মুখস্থ করে শুধু শুধু মাথার স্পেস কমানোর কোনো দরকার নাই, যে একটা ইলেকট্রনের চার্জ কত এন্ড এভরিথিং, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা দাঁড়াও একটা 1 মিনিট, একটা ফোন কল আসছে। আচ্ছা সরি, আমার একটা ফোন কল আসছিল যে ও লেভেলস ব্যাচের বেসিক্যালি ওদের কতজন ইরেগুলার ছিল, তো এর জন্য ওদের নতুন একটা গ্রুপ খুলবো, তো এটার জন্য প্যারেন্টসদেরকে বলছি কল দিতে, তো এক একজন এক এক সময় এরকম কল দেওয়া শুরু করছে, ঠিক আছে। আচ্ছা তো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম যে তোমাদের এই ইলেকট্রনের ম্যাস, ইলেকট্রনের চার্জ, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এই সবগুলো ভ্যালু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এক্সাম শিটের মধ্যে, সো এগুলা মুখস্থ করে শুধু শুধু প্যারা নেওয়ার কোনো দরকার নাই, অলরাইট। তো এই ব্যাপারটা ফার্স্ট এর জিনিস। আচ্ছা ফেসবুক আমি দেখে নেই যে এখন সাউন্ড কি আবার ঠিক মতো শুনতে পাচ্ছে নাকি, একজন একটু কনফার্ম করো যে একটু আগে ওবিএস এর সাউন্ডটা অফ করছিলাম, তো এখন একটু দেখো যে ওবিএস এর সাউন্ডটা শুনতে পাচ্ছ নাকি। আচ্ছা তো যে জিনিসটা আমরা বলতেছিলাম যে দেখো যে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করে, হ্যাঁ ফারহান, ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করে, এই জিনিসটা পরে সায়েন্টিস্টদেরকে অনেক বড় একটা ফিল্ড ক্রিয়েট করে দিয়েছে। কেমন টাইপের ফিল্ড, যে তারা এখন কি করতে পারবে, তারা ইলেকট্রন ইউজ করে ইলেকট্রনের থেকে বড় সাইজের পার্টিকেলদেরকে ইনভেস্টিগেট করতে পারবে। মনে করো ইলেকট্রন অনেক ছোট পার্টিকেল না, তো তাহলে ইলেকট্রনকে ইউজ করে তারা কি করবে, কোন ক্রিস্টালের ভিতর দিয়ে যদি ইলেকট্রন শুট করে, হোয়াট উইল হ্যাপেন, ওই ক্রিস্টালের ভিতর দিয়ে ইলেকট্রন শুট করলে পরে তখন ক্রিস্টালের ভিতর দিয়ে ইলেকট্রনটা ডিফ্রাকশন হবে, আর ওই ডিফ্রাকশন প্যাটার্নটা দেখে উই উইল বি এবল টু ডিডিউস অ্যাবাউট দ্য স্ট্রাকচার, যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল দেখতে কেমন। ওকে আচ্ছা রুফায়দা অলরেডি কনফার্ম, থ্যাংক ইউ যে ঠিকমতো সবকিছু শুনতে পাচ্ছে। আচ্ছা তো তাহলে যেই কথাটা বলতেছিলাম, the idea of electrons acting as waves has enabled scientists to study the structure of crystals the same way they do with X-ray crystallography, যে এক্স-রে ইউজ করে তারা যেরকম ক্রিস্টাল স্টাডি করত, এটাকে এক্সআরডি বলতো তারা, এক্স-রে ডিফ্র্যাকশন মেইনলি, বুঝছো, এক্স-রে ডিফ্র্যাকশন দিয়ে তারা ক্রিস্টালোগ্রাফিতে নিউ নিউ কতগুলা ক্রিস্টাল তারা স্টাডি করত। তো এখন তারা এক্স-রে তো আমাদের বডির জন্য হার্মফুল না, যে এক্স-রে বেশি এক্সপোজারে থাকলে পরে ক্যান্সারের যে রিস্ক থাকে, তো ওইটার জন্য তারা কি করে, এখন ইলেকট্রন ডিফ্র্যাকশনটাকে প্রেফার করে বেশি, বিকজ ইলেকট্রন ডিফ্র্যাকশনের সময় আমরা কি করতে পারি, উই আওয়ারসেলভস ক্যান মনিটর অর ম্যানিপুলেট দা ওয়েভলেন্থ, যে আমাদের নিজের ইচ্ছা মতো কি করতে পারি, আমাদের ইলেকট্রনের ওয়েভলেন্থটাকে চেঞ্জ করতে পারি। হাউ, বিকজ ইলেকট্রনের ওয়েভলেন্থটা কি হবে, মোমেন্টামের সাথে ডিপেন্ডেন্ট, যে মোমেন্টাম যত বাড়াবো ওয়েভলেন্থ তত ছোট হবে। সো তাহলে ওইভাবে করে আমরা কি করব, ওয়েভলেন্থের ভ্যালুটাকে আমরা মোমেন্টামের সাথে কি করতে পারি, ওয়েভলেন্থের ভ্যালুটাকে মোমেন্টামের সাথে চেঞ্জ করতে পারি। ওকে কি করতে পারি, ওয়েভলেন্থের ভ্যালুটাকে মোমেন্টামের সাথে চেঞ্জ করতে পারি, which will help us to investigate any sort of crystal। তো কি বলতেছে দেখো,
when waves pass through a gap which is about the size as their wavelength, they are diffracted. ওই যে আমরা বলছিলাম ম্যাক্সিমাম ডিফ্রাকশন কখন হয়, যখন নাকি গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থের ভ্যালু, যে গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ যখন সমান সমান হবে তখন সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশন হয়। যে ইন আদার ওয়ার্ডস দে স্প্রেড আউট। ডিফ্রাকশনের ডেফিনিশনটাই কি ছিল, যে ইট ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ when it passes through a gap। তো তাহলে এখন এই যে the degree of diffraction, যে কত বেশি স্প্রেডিং হবে, the degree of diffraction spreading depends on the ratio of the size of the gap to the wavelength of the wave। যে গ্যাপ সাইজের ভ্যালুটা কত, যে গ্যাপ সাইজটা কতটুকু বড় নাকি ছোট, আর ওয়েভলেন্থটা কতটুকু, তাদের দুইজনের মধ্যে কম্পারিজন বা তাদের দুইজনের প্রপোর্শনের উপর ডিপেন্ড করবে যে ডিফ্রাকশনটা ভালো মতো হবে নাকি বেশি ভালো মতো হবে না। তো কি বলতেছে, if a diffraction of কি বলে if a beam of electron is aimed at a crystal, the gaps between the atoms in the crystal can act as diffraction grating। আমরা ডিফ্রাকশন গ্রেটিং এর ব্যাপারটা ইউনিট 2 তে পড়ছিলাম না, মনে আছে, যে অনেকগুলা ছোট ছোট স্লিট থাকবে এন্ড ওইটার ভিতর দিয়ে ওয়েভ গেলে পরে ওটা ডিফ্রাকশন হবে। তো প্রত্যেকটা ডিফ্রাক্টিং ওয়েভ একজনের সাথে আরেকজন ইন্টারফিয়ারেন্স করে কি করবে, একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ক্রিয়েট করে না। যে আমরা যদি এএস এর বইটার মধ্যে যাই, ইউনিট 2 তে যাই, এই যে ডিফ্রাকশন গ্রেটিং এর ব্যাপারটা কি ছিল, ডিফ্রাকশন গ্রেটিং এর ব্যাপারটা ছিল এরকম, এই যে দিস ইজ দ্য ডিফ্রাকশন গ্রেটিং। এখন এই ডিফ্রাকশন গ্রেটিং এর ভিতরে কি আছে, অনেকগুলো এরকম ছোট ছোট গ্যাপ সাইজ আছে। এই থাউজেন্ডস অফ এরকম ছোট ছোট গ্যাপ সাইজের ভিতর দিয়ে যখন নাকি আমাদের এমিট করা লাইটটা পাস করবে তখন কি হবে, ডিফ্র্যাক্ট করে করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাবে। কিছু কিছু জায়গায় তারা কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, কিছু কিছু জায়গায় তারা ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে। ই আল্লাহ, কোন তো আস্তে আস্তে অবস্থা খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো দাঁড়াও আমি ফোনটা একটু এয়ারপ্লেন মোডে দিয়ে রাখি। এখন এরকম কল আসতে থাকলে আসলে ক্লাস নেওয়া নিয়ে টানাটানি পড়ে যাবে আমার। আচ্ছা, তো তাহলে যেই ব্যাপারটা আমরা বলতেছিলাম যে এখানের মধ্যে কাজটা কি, যে ডিফ্রাকশন গ্রেটিং এ কি ছিল ফারহান, ডিফ্রাকশন গ্রেটিং এ অনেকগুলি আমাদের মাল্টিপল এমন ওপেনিং ছিল, তাই না? তো এরকম মাল্টিপল কতগুলি ওপেনিং এর ভিতর দিয়ে লাইট ওয়েভ জি পাস ভাইয়া নিছি, হ্যাঁ ভাইয়া। পাস করতে সময় কি হবে, তখন ওইটা ডিফ্রাকশন হবে এন্ড ওই ডিফ্রাকশন প্যাটার্নটা আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাইতাম। সো সায়েন্টিস্টরা ওরকম ইলেকট্রন যেহেতু ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, তো তাহলে ইলেকট্রনকে দিয়েও তারা সেম কাজ করাইতে পারে। তো ওইটা দিয়ে তারা মেইনলি স্টাডি করছে। কি হয়েছে, এই যে the gaps between the atoms in the crystal can act as diffraction grating and the electron waves produce a diffraction pattern on the screen। যে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, সো তারা কি করতেছে, স্ক্রিনের মধ্যে একটা ডিফ্রাকশন প্যাটার্ন ক্রিয়েট করতেছে। তো বলতেছে কি, measuring the pattern allows the spacing between the atoms to be calculated। ওই যে আমরা স্ক্রিনের মধ্যে তো ডিফ্রাকশনের প্যাটার্নটা তো দেখতে পাচ্ছি, তাই না? স্ক্রিনের মধ্যে আমরা ডিফ্রাকশনের প্যাটার্নটা দেখতে পাইলাম। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ওই প্যাটার্নটা দেখে আমরা এখন বুঝতে পারবো যে ক্রিস্টালের ভিতর দিয়ে যে পাস করছে, ক্রিস্টালের ভিতরে অ্যাটম গুলোর মধ্যে স্পেসিং কেমন বা তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন, ওই ব্যাপারটা আমরা বুঝতে পারবো। তো এই যে এখানের মধ্যে বলতেছে কি, ইলেকট্রন ডিফ্রাকশন এন্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং। হ্যাঁ, ইলেকট্রন ডিফ্রাকশন আর আলফা পার্টিকেল স্ক্যাটারিং দোনোটাই কি করতেছে, both show the idea that we can study the matter by probing it with beams of high energy particle। তো এই যে আমাদের হাই এনার্জি পার্টিকেল দরকার, তো হাই এনার্জি পার্টিকেল প্রডিউস করার জন্য বা পার্টিকেলের এনার্জি বাড়ানোর জন্য কি দরকার হবে, পার্টিকেল অ্যাক্সেলারেটর দরকার হবে, যেটার ভিডিও তোমাদের কাছে দেওয়া হয়েছে। তো বলতেছে কি, এই যে the more detail, যে more detail মানে কি, smaller scale or তত finer division, finer scale। ফাইনার স্কেল মানে কি, অনেক
ছোট 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 ডিভিশনকেও যেন কি করতে পারে, ডিটেক্ট করতে পারে ওইটা। তো তাহলে the more detailed the structure to be investigated, যে যত ছোট স্পেসিং নিয়ে তুমি ইনভেস্টিগেশন করতে চাও তত হাই এনার্জি পার্টিকেল লাগবে, the higher energy the beam of particles need to be। তো তাহলে যত ছোট স্পেসিং আর যত ছোট পার্টিকেল তুমি ইনভেস্টিগেট করতে চাও এর থেকেও ছোট সাইজের কি লাগবে, তোমার ওয়েভলেন্থ লাগবে। তো ওই ওয়েভলেন্থটাকে ছোট বানানোর জন্য তোমার কি করা লাগবে, ওয়েভলেন্থটা কার উপর ডিপেন্ড করে দেখো তো ফারহান, ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই মোমেন্টাম। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তো চেঞ্জ করতে পারবা না, পারবা? না ভাই। তাহলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট চেঞ্জ করতে পারতেছো না, সো তাহলে তোমার মোমেন্টামটা কি বলে, ওয়েভলেন্থটা কার উপর ডিপেন্ড করবে, মোমেন্টামের উপর ডিপেন্ড করবে না? জি ভাই। তো তাহলে আমরা মোমেন্টামটাকে এর জন্য টার্গেট করছি, যে সায়েন্টিস্টরা মোমেন্টামটাকে টার্গেট করছে যে আমরা কি করতে পারবো, ওয়েভলেন্থ যেহেতু কমাইতে হবে, তো ওয়েভলেন্থ কমানোর জন্য মোমেন্টামটাকে কি করা লাগবে, বাড়ানো লাগবে না? দেখো তো তারা ইনভার্সলি প্রপোর্শনাল না? জি ভাই। তো তাহলে যত আমরা ওয়েভলেন্থটাকে ছোট করতে চাবো তত আমাদের মোমেন্টামটাকে বাড়াইতে হবে। তো মোমেন্টাম বাড়ানোর জন্য কি দরকার, ভেলোসিটি বাড়ানো দরকার। তো এই ভেলোসিটি বাড়ানোর জন্য আমরা কি ইউজ করব, উই উইল ইউজ পার্টিকেল অ্যাসেলারেটর। বুঝতে পারছো? জি ভাই। তো এইখানের মধ্যে এই কাজটা বলতেছে, কি বলতেছে দেখো, this means that at very high energy কি বলে, this means that very high energies are needed to investigate the structure of nucleons, মানে নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে তারা, as they are very very small, যে প্রোটনস নিউট্রনস তারা কি অনেক ছোট ছোট না? তো তাহলে তাদেরকে ইনভেস্টিগেট করার জন্য কি দরকার, অনেক অনেক হাই এনার্জি পার্টিকেল দরকার। তো এত হাই এনার্জি পার্টিকেল কিভাবে প্রডিউস করা যায়, পার্টিকেল অ্যাসেলারেটর ইউজ করে প্রডিউস করা যায়। সো ওই সব জিনিস আমরা দেখবো। কি বলতেছে এখানে, accelerating larger and larger particles to higher and higher energies has been the aim of particle physics ever since Thomson discovered electron in the 1897। যে 1897 এ ইলেকট্রন ডিসকভার করার পর থেকে মেইন মোটিভটাই আর মেইন ড্রাইভটাই কি হয়ে গেছে পার্টিকেল ফিজিক্স নিয়ে, যে তোমার কি করা লাগবে, ইউ উইল হ্যাভ টু ইনক্রিজ দ্য এনার্জি অফ পার্টিকেল। তো পার্টিকেলের এনার্জি বাড়ানোর জন্য কি করতে হবে, পার্টিকেলের এনার্জি বাড়ানোর জন্য ইউ উইল হ্যাভ টু মেক দেম অ্যাসেলারেট। কার ভিতর দিয়ে অ্যাসেলারেট করতে হবে, একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে অ্যাসেলারেট করতে হবে। ওকে, তো এখন এই যে চেক পয়েন্ট কোশ্চেন আগেরটা তোমরা মাত্র কয়জন জমা দিছো, তো এই চেক পয়েন্ট কোশ্চেন আর আগের চেক পয়েন্ট কোশ্চেন এগুলা এন্ড এই এক্সাম প্র্যাকটিস 7 এর এক্সাম প্র্যাকটিস, ঠিক আছে? তো এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি এন্ড এই এক্সাম প্র্যাকটিস গুলা এগুলা থাকবে তোমাদের হোমওয়ার্ক। অলরাইট, এগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে ফর টিউসডে। এন্ড এখন তোমাদেরকে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিওটা নিয়ে আমরা মেইনলি কথা বলবো, যে পার্টিকেল অ্যাসেলারেটর, যে আমাদের এর পরের টপিক যেটা পার্টিকেল অ্যাসেলারেটর এন্ড পার্টিকেল ডিটেক্টর। তো পার্টিকেল অ্যাসেলারেটর এন্ড পার্টিকেল ডিটেক্টর নিয়ে আমরা এখানের মধ্যে কথা বলবো। কিন্তু এখন তোমাদের সবার কি ভিডিওটা দেখা হয়েছে? ভিডিওটা যে দিছে 27 মিনিটের একটা ভিডিও পার্টিকেল অ্যাসেলারেটরের জেন এ টু ব্যাচের, ওই ভিডিওটা যদি দেখা না হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি এখন এটা নিয়ে ডিসকাস করা সমস্যা। তো আমি ফুল দেখি নাই। ওই তো পুরাটা তো এর জন্য দেখা লাগবে, এটাই তো এর জন্য আমি ক্লাসটা তো লেট করে শুরু করছি, এর জন্য যে আমার লেট হবে শুরু করতে, এর জন্য না, তোমাদের যেন ভিডিও দেখার এনাফ টাইম পাও। তো তাহলে একটা কাজ করো, এখন তোমরা ওই ভিডিওটা দেখে ফেলো, ঠিক আছে? ফার্স্টে ওই ভিডিওটা দেখে ফেলো, এই হোমওয়ার্ক গুলি মাস্ট এই টিউসডে এর ক্লাসের আগে মাস্ট এই হোমওয়ার্ক গুলো, যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি এন্ড এক্সাম প্র্যাকটিসের এই কোশ্চেন গুলা সবগুলা সলভ করে দেন জমা দিবা
টিউসডের ক্লাসে আমরা পার্টিকেল অ্যাসেলারেটর নিয়ে বড় একটা ক্লাস নেব, যে টিউসডের ক্লাসে আমাদের 2 আওয়ার্স অর 2 আওয়ার 30 মিনিটও হইতে পারে। আমরা পার্টিকেল ফিজিক্সের এই পার্টিকেল অ্যাসেলারেটর এন্ড পার্টিকেল ডিটেক্টর নিয়ে ডিটেইল ডিসকাশন করব টিউসডেতে। ভাই তো হোমওয়ার্কটা আবার একটু বলবেন? কি বলছো বুঝি নাই? হোমওয়ার্ক গুলা? হোমওয়ার্কটা ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হোমওয়ার্ক গুলা হলো তোমার পেজ নাম্বার গুলা বলে দেই তাহলে পুরো বুঝতে পারবা ভালো মতো। পেজ নাম্বার 77, এটা তুমি অলরেডি জমা দিছো। পেজ নাম্বার হ্যাঁ, এটা তো দিছি 77 আমি। একটা, এরপরে পেজ নাম্বার 79, পেজ নাম্বার 79 এর চেক পয়েন্ট কোশ্চেনস, আর হলো এই 7A এক্সাম প্র্যাকটিস, এটার পেজ নাম্বার হলো 82 আর 83। তো তাহলে 77, 79 আর 82 এন্ড 83, ঠিক আছে? ওকে ভাই। ওকে, সো আই হোপ সবাই যেন তোমরা হোমওয়ার্ক গুলা জমা দিয়ে দাও, বিকজ আমাদের একটু আমরা পিছায় গেছি স্কেডিউল থেকে, বিকজ কয়েকটা ক্লাস তোমাদের হোমওয়ার্কের ইরেগুলারিটির জন্য এরকম ঠিকমতো নেওয়া হয় নাই। তো তাহলে এখন ফার্স্টে ভিডিওটা দেখে ফেলো, এন্ড ওই যে ভিডিওটা যেটা অলরেডি দিছি গ্রুপে ওইটা দেখে ফেলো, এন্ড হোমওয়ার্ক গুলা তাড়াতাড়ি করে ফেলো, ঠিক আছে? সো আমরা এখন ক্লাসটা এখন এখানে শেষ করব, এন্ড জি ভাইয়া। ভিডিওগুলো পেয়ে যাবে আবার। তো এখন ফার্স্টে যে ভিডিওটা দিছি 27 মিনিটের ভিডিও, ওই জিনিসটা দেখে ফেলো, পার্টিকেল অ্যাসেলারেটর গুলা কিভাবে কাজ করে। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ